আসসালামু আলাইকুম। মনে করো ক্যাপ্টেন মাশরাফিকে সাকিব, মুশফিক এবং তামিমের মধ্যে দুইজনকে নিয়ে দল গঠন করতে বলা হলো। সে মোট আসলে কয়টা দল গঠন করতে পারবে? তো আমরা দেখি। মনে করো মাশরাফি প্রথমে একটা দল গঠন করলো, সেটা হচ্ছে সেখানে দুইজনকে নিয়ে যেহেতু দলটা গঠন করতে হবে, তাহলে সেখানে থাকলো হচ্ছে সাকিব এবং হচ্ছে মুশফিক। সাকিব থাকলো আর হচ্ছে মুশফিক থাকলো। আরেকটা দল গঠন করতে পারবে, সেটাতে থাকলো হচ্ছে মুশফিক এবং হচ্ছে তামিম থাকলো। আরেকটা দল গঠন করতে পারবে যেটাতে সাকিব থাকলো আর হচ্ছে তামিম থাকলো। তাহলে দেখো তো যে আমার আসলে হয় সাকিব আর মুশফিক নিয়েছি, অথবা মুশফিক আর তামিম, অথবা সাকিব আর তামিম। তাহলে আমাদের আমাদের যে মাশরাফিকে যে দলটা গঠন করতে বলা হয়েছে, সে আসলে মোট 3টা দল গঠন করতে পারবে। তার দলের মধ্যে একটা দল হতে পারে সাকিব আর মুশফিক, আরেকটা দল হতে পারে মুশফিক আর তামিম, আরেকটা দল হতে পারে সাকিব আর তামিম। তাহলে মোট কয়টা দল গঠন করতে পারলো বলো তো? 3টি। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে সাকিব আর মুশফিক মিলে যেই দল, মুশফিককে সামনে লিখলে আর সাকিবকে পরে লিখলে কিন্তু আলাদা দল হয়ে যায় না, দল কিন্তু একই দল থাকে। তাই এখানে মোট দলের সংখ্যা 3টি। তুমি দেখো যে এই 3জনকে নিয়ে, যদি 3জনের মধ্যে 2জনকে নিয়ে যদি তুমি দল গঠন করো, তাহলে হচ্ছে 3টা দল হচ্ছে। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি। মনে করো এ, বি আর সি আছে। এ, বি আর সি, এইখানে 3টা লেটার আছে। দুটি লেটার নিয়ে তোমাকে যদি শব্দ গঠন করতে বলা হয়, দুটি নিয়ে তোমাকে শব্দ গঠন করতে বলা হলো, দুটি নিয়ে শব্দ গঠন। তো 3টার মধ্যে 2টা নিয়ে তুমি শব্দ গঠন করলা। তার মানে কি, আগের মতো যদি আমি চিন্তা করি, হয় তুমি এবি নিয়েছো, একটা শব্দ হলো, এটা মিনিংফুল শব্দ হতে হবে, নট নেসেসারি এবি তো কোনো শব্দ না, কিন্তু এ বি দুটাকে একসাথে লিখলাম, এটা একটা শব্দ। অথবা হতে পারে বিসি, অথবা হতে পারে সিএ। কিন্তু শব্দ গঠনের ক্ষেত্রে এ বি যেমন একটা শব্দ, বি এ কিন্তু আরেকটা শব্দ, তাই না? এ আগে, এ বি পরে, আবার এখানে বি আগে এ পরে, তাহলে এটা কিন্তু আলাদা আলাদা শব্দ হয়ে গেল। আবার এখানে বিসি একটা শব্দ, আবার সিবি কিন্তু আরেকটা শব্দ, এখানে সিএ একটা শব্দ, এসি কিন্তু আলাদা শব্দ, তাই না? তো শব্দ গঠনের বেলায় যখন তুমি একটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দিচ্ছ, তখন কিন্তু আলাদা আলাদা শব্দ হচ্ছে। কিন্তু দল গঠনের বেলা যখন তুমি দলটাতে এই মুশফিককে আগে লিখো আর পরে লিখো, দল কিন্তু একটাই থাকছে। এটা হচ্ছে একটা ডিফারেন্স, তাই না? উপরে এইটাতে এখানেও 3টা থেকে 2টা নিছো, এখানেও 3টা থেকে 2টা নিছো, কিন্তু এইখানে মোট শব্দ গঠন হইলো 6টি। কয়টি বলো তো? 6টি। আর এখানে দল গঠন হয়েছে 3টি। এটাই ডিফারেন্স হচ্ছে বিন্যাস আর সমাবেশের। যখন তুমি এইভাবে করে তুমি যখন সিলেক্ট করলা, দল গঠন করলা, কিন্তু এদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন করলেও কোনো মানের কোনো পরিবর্তন হয় না, এগুলোকে আমরা বলি সমাবেশ। এগুলোকে কি বলি বলো তো? আমরা সমাবেশ। আর যখন নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন করলে আবার আলাদা আলাদা দল গঠন হচ্ছে, সেটাকে আমরা বলবো বিন্যাস। এটাই হচ্ছে বিন্যাস আর সমাবেশের মধ্যে মেইন পার্থক্য। তাহলে বিন্যাস আর সমাবেশের মধ্যে যদি তোমাকে মেইন পার্থক্য বলতে বলা হয়, তাহলে তুমি কি করবা? তুমি বলবা, যখন তুমি কোনো জায়গা থেকে কোনো শব্দ যে কোনো কিছু নিয়ে তুমি যখন দল গঠন করো বা যে কোনো বাছাই করো, যেটাই করো না কেন, নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন করলে সেটার যদি আলাদা আলাদা দল গঠন হয়, তখন কিন্তু এটা বিন্যাস হয়ে যাবে। আর আলাদা দল গঠন না হলে সেটা সমাবেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এটার মান নির্ণয় করার জন্য যেটা করতে হয়, যে বিন্যাস যে আছে, বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন, পি দিয়ে। সেই জন্য এটা আমরা এইভাবে করে পি দিয়ে লিখি। আর সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, সি দিয়ে লিখি। এখন দেখো, 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে তুমি যখন নিশ্চয় যে এখানে তোমার 3টা লেটার ছিল, 3টা লেটার থেকে 2টা লেটার নিয়ে কতগুলো শব্দ তুমি গঠন করতে পারবা। জয়টা তোমার লেটার ছিল, সেটা এই যে এইখানে বসে 3P, আর দুটি লেটার নিয়ে তুমি শব্দ গঠন করছো 3P2। এই 3P2 এর ভ্যালু যদি তুমি বের করো, তাহলে 6 আসবে। আচ্ছা, কিভাবে আসবে একটু আমি বুঝাই দিচ্ছি। এর পরের লেকচারগুলো আমি ধারাবাহিকভাবে বিন্যাস সমাবেশের অনেকগুলো লেকচার আপলোড করব, তখন আরো সহজভাবে করে এগুলো বুঝাই দিব। এটা সূত্রও আছে, আমরা সহজভাবে করে কিভাবে নির্ণয় করি সেটা আমি এখন একটু দেখাই দিব।
তো দেখো 3টা থেকে 2টা নিয়ে তাহলে 3p2, p কেন হইল? কারণ এটা বিন্যাস তাই। এখানেও 3টা থেকে 2টা নিয়ে, কারণ 3 জন ছিল তার মধ্যে 2 জন নিয়ে দল গঠন করছো, এখানে হচ্ছে 3c2। আচ্ছা, 3p2 আর 3c2 এই মানগুলো সহজে কিভাবে নির্ণয় করে? এটা নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে 3 এর আগে কি আছে বলো তো? 3 মানে আগের সংখ্যাটা কি? 2। 3 কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3c2 বের হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 6। আর এখানে 3c2 এর মান বের করতে হবে, 3 × 2 ডিভিশন 1 × 2, তাহলে এটার মান হচ্ছে তোমার 3। এই যে দেখো, এই মানটা হচ্ছে 6 আর এই মানটা হচ্ছে তোমার 3। তুমি এখন বলবা যে ভাইয়া আমি এটা আসলে বুঝলাম না, আপনি এটা কি করলেন যে 3 × 2 উপরে নিচে 1 × 2 করা আছে আর এখানে 1 × 2 করা নাই, এটা আসলে আপনি কি করলেন? এইটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যদিও আমি বললামই এর পরের লেকচারে, আমি পরের লেকচারগুলো এই বিন্যাস সমাবেশের অনেকগুলো লেকচার আপলোড করব, সেগুলোতে এই মান নির্ণয়গুলো আর একটু সহজভাবে করে তোমাদেরকে ব্যাখ্যা করব। ধরো তোমার কাছে আছে 6p মনে করো 4 আছে, এইটা দিয়ে তুমি আসলে কি বুঝবা? তুমি কি বুঝবা সেটা কথা না, কিভাবে করে মান নির্ণয় করবা তুমি সহজে। p যখন থাকবে তখন মান নির্ণয় করবা কিভাবে সহজে সেটা মনে রাখো। তুমি 6 থেকে শুরু করবা, তারপরে তার আগের সংখ্যাটা গুণ করবা 5, তারপরে আবার তার আগের সংখ্যাটা, তারপরে তার আগের সংখ্যাটা, কন্টিনিউয়াস আগের সংখ্যাগুলো গুণ করে করে যাবা। তাহলে 6 × 5 × 4 × 3 কয়টা গুণ করবা? অ্যান্সার হচ্ছে 4টা। এখানে জয়টা থাকবে তয়টা গুণ করবা তুমি। এখানে যেহেতু 4টা, এখানে যেহেতু 4 আছে তার মানে 4টা গুণ করে করে কন্টিনিউয়াসলি তুমি যাবা। মানে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে 5 6 30, 3 4 12, 3 12 হচ্ছে 36, মানে অ্যান্সার হচ্ছে 360। তার মানে 6p4 মানে হচ্ছে 360। তাহলে বলো তো, তোমাকে আমি যদি বলি 15p3, এটা কিভাবে করে বের করবা? তাহলে 15 × 14 × হচ্ছে 13, মানে এই যে 3 আছে, মানে তুমি কন্টিনিউয়াস 15 থেকে শুরু করলা, কয়টা গুণ করবা? অ্যান্সার হচ্ছে এখানে যে 3 আছে এই তিনটা তুমি জাস্ট গুণ করে দিবা, 15 × 14 × 13, এটা গুণ করে দিলেই হয়ে গেল, তোমার যেটা অ্যান্সার আসবে সেটাই। এটা হচ্ছে p এর বিষয়। আচ্ছা, এখন আসো c এর বিষয়। c এর বিষয়টা হচ্ছে, মনে করো তোমার কাছে আছে যে 12c3, এটা মানে কি আসলে? এটা তুমি কিভাবে সহজে মানটা নির্ণয় করবা? p এর মতো উপরে, মানে একটাকে টান দিবা, উপরে থাকবে 12 × 11 × 10, p এর মতোই না? দেখো তো যে 12 থেকে শুরু করছি, 3টা গুণ করছি, তার আগের সংখ্যা হচ্ছে 11, তার আগের সংখ্যা 10, কয়টা গুণ করব? 3টা, এখানে যেহেতু 3 আছে। কিন্তু এখানে এক্সট্রা ভাবে করে ভাগ করতে হবে, এখানে নিচ থেকে নিচে ভাগ করতে হবে হচ্ছে 1 × 2 × 3, মানে এখানে জয়টা থাকবে সেটা 1 থেকে ওই পর্যন্ত গুণ করে যাইতে হবে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। মানে 12p3 যদি হইতো তাহলে কি রকম হতো? যে 12 × 11 × 10 হতো, আর 12c3 হলে 1 × 2 × 3 দ্বারা নিচে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা एग्जांपल দেই। মনে করো তোমার কাছে আছে 7, আচ্ছা 8c4 যদি বলি তাহলে কি করবা? 8c4 বললে 8 × 7 × 6 × 5, মানে অনেকে চিন্তা করে 4 পর্যন্ত যাব না, 4 পর্যন্ত না, এখানে 4 আছে মানে হচ্ছে 4টা গুণ করবা, 8 থেকে 4টা, 1 2 3 4, 8 এর পরে 7, তারপরে 6, তারপরে 5, 4টা গুণ করলা উপরে, আর নিচে ডিভিশন থাকবে 1 × 2 × 3 × 4, এটা কন্টিনিউয়াস তুমি 4টা গুণ করবা, নিচে 1 থেকে নিচে গুণ আসবে 4টা। বলো তো, তোমাদেরকে একটু আগে যে শিখাইলাম, যদি 8p4 হতো তাহলে কি অ্যান্সার হতো? জাস্ট 8 × 7 × 6 × 5 হতো অ্যান্সার। এটা আমরা মনে রাখবো। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদেরকে আর একটা যদি एग्जांपल দেই তাহলে সি এর বিষয়টা আরেকটু তোমাদের ইজি হবে। সেটা হচ্ছে একটা প্রপার্টিজ মনে রাখবা যে এনসিআর সমান সমান হচ্ছে এনসি এন মাইনাস আর, এই জিনিসটা তুমি মনে রাখবা। এই কথাটার অর্থ কি? ধরো তোমার 15c12 দেওয়া আছে। কি দেওয়া আছে? 15c12, এই কথাটা দেওয়া আছে যে তোমার কাছে আছে 15 উপরে, নিচে হচ্ছে 12, সি এর উপরে কম্বিনেশন c12। তাহলে তোমার কি করার কথা? 15 থেকে 12 12টা গুণ করার কথা, নিচে 1 থেকে 12 পর্যন্ত গুণ করার কথা। এর চেয়ে সহজ কথা হচ্ছে এই প্রপার্টিজটা ইউজ করা। এই প্রপার্টিজটা কি বলেছে? যে এনসি আর যেই কথা, এনসি এন মাইনাস আর, এই একই কথা। এই কথাটার অর্থ হচ্ছে এন 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 ঠিক রাখো, মানে 15, সি মানে সি,
এন মাইনাস আর মানে কি, এইটা থেকে এটা বিয়োগ করলে কি আসে 3। তার মানে 15C12 যেই কথা 15C3ও একই কথা। তার মানে এখন তোমার তো মান বের করা ইজিয়ার, 15 ইন্টু 14 ইন্টু 13 ডিভিশন হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, এটা গুণ করে দিলেই হয়ে গেল। মানে এটা জাস্ট মানটা নির্ণয় করলেই তোমার এর মানটা বের হয়ে যাবে। তোমরা যদি না বুঝে থাকো তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার কাছে আছে 100C99, তুমি এখন চিন্তা করবে আল্লাহ 100 থেকে 99টা গুণ করতে হবে, 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু হাবি যাবে, এরকম করতে করতে একবারে 99টা গুণ করতে হবে উপরে, আর নিচে 1 থেকে 99 পর্যন্ত গুণ করে যেতে হবে, কিছুই করার দরকার নেই। এইটা মানেই হচ্ছে, এটা মানে কি বলো, যে এনসিআর মানেই হচ্ছে এনসি এন মাইনাস আর, তার মানে উপরে 100C, এইটা থেকে এটা বিয়োগ করলে 1, এই 100C1, তার মানে কি হচ্ছে 100 থাকবে উপরে আর নিচে থাকবে 1, তার মানে অ্যান্সার হচ্ছে 100। কেন বলো তো, 1 মানে কি, তুমি গুণ করবা কয়টা, উপরে গুণ করবা একটা, আর নিচেও গুণ আকারে থাকবে একটাই যাবে। যেমন 2 থাকলে কি 100 ইন্টু 99 দিতাম, আর 1 ইন্টু 2 দিতাম, যেহেতু 1 আছে 100ই অ্যান্সার হবে। তার মানে 100C1 মানে 100। তোমাদের অনেকের মনে হইতে পারে যে 100C1 কে আবার এইভাবে 100/1 লেখার কি আছে, এটা তো এমনিতেই বোঝা যায়। যারা বুঝতে পারে না তাদের জন্য আমি একটু ভেঙে বলছি। এর পরের লেকচারে আমরা বিন্যাস সমাবেশ নিয়ে আরো কিছু অ্যাডভান্স ম্যাথ দেখব। আর এইগুলো কিন্তু আমি বিভিন্ন সময় লেকচারগুলো আপলোড দিচ্ছি, তোমরা এগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। আমরা সবাই বিসিএস হোক বা এইচএসসির জন্য হোক, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা আস্তে আস্তে করে সবগুলো দিব। তোমরা প্লেলিস্ট আকারে আমার ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা এটা দেখে অনেক উপকৃত হবা ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।